মরুভূমি থেকে মরুদ্যান, অনর্বর থেকে ধনী, শিনচিয়ানের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে রাস্তা। বর্তমানে শিনচিয়ানে পরিবহন করিডোর নির্মাণের কাজ চলছে এবং শিনচিয়ান এখন মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া এবং ইউরোপের সাথে সংযোগকারী একটি দ্রুত ও বড় চ্যানেল হয়ে উঠেছে। নির্মাণ প্রক্রিয়ায় সবচেয়ে চ্যালেঞ্জিং জিনিস হল তাকলামাকান মরুভূমি। 1995 সালে শিনচিয়ান ইতিহাসের প্রথম মরুভূমি মহাসড়ক তাকলামাকান মরুভূমি মহাসড়কটি খুলেছিল। এটি বিশ্বের ভ্রাম্যমাণ মরুভূমিতে নির্মিত দীর্ঘতম রাস্তা। 566 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি মৃত্যু সাগর অতিক্রম করে মরুভূমি দ্বারা পৃথক করা উত্তর ও দক্ষিণ সীমান্তের মধ্যের দূরত্বকে একটি সরল রেখায় ছোট করে নিয়ে আসে। রোডবেড রক্ষা করার জন্য রাস্তাটি সবুজ গাছপালা দিয়ে আবৃত। পানি দেওয়ার জন্য প্রয়োজনীয় পানি মাটি থেকে আসে। প্রতিদিন ড্রিপ সেচের জন্য ম্যানুয়াল অপারেশন প্রয়োজন। পরিষ্কার পানি লম্বা পাইপের মাধ্যমে গাছের শিকড়ের দিকে নিয়ে যায়। প্রতি ফোঁটা ব্যবধানে একটি ড্রিপ অগ্রভাগ থাকে। গ্রীষ্মে দিনে কমপক্ষে 6 ঘন্টা ড্রিপ সেচের প্রয়োজন হয়। গভীর মরুভূমির কারণে কূপ স্টেশনে কর্মীরা অবস্থান করেন। কূপরক্ষীদের অধিকাংশই স্বামী স্ত্রী এবং লোকেরা একে দম্পতির কূপও বলে অভ্যস্ত। লাইট বন্ধ করার পরে স্টেশনটি খুব নির্জন হয়ে যায়। আশেপাশে কোনো শব্দ থাকে না। এই পাহারাদার দম্পতিদের কারণে মরুভূমির মহাসড়কটি বালির বিশাল সমুদ্রে একটি দীর্ঘ কালো ড্রাগনের মতো দাঁড়িয়ে আছে। কিছু মানুষের জন্য মরুভূমি সবসময় ভয়ঙ্কর এবং জনশূন্য হয় না। আপনারা হয়তো ভাববেন যে আমি একজন পেশাদার। যদিও আমি পেশাদার নই, সবাই আমাকে তাই ভেবে থাকে। যদিও আমি এই কাজটা করে খুবই আনন্দ পাই। আসুন আসুন, আমি আপনাদের অসুস্থতা সারিয়ে দেব। স্যান্ড থেরাপি উইঘুর জনগণের একটি ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি। গরম বালি ঠান্ডা দূর করতে পারে এবং আর্দ্রতা মুক্ত করতে পারে, পেশি শিথিল করতে পারে এবং পেশি সক্রিয় করতে পারে। জুলাই মাসে কুমুটাক মরুভূমিতে সন্ধ্যায় তাপমাত্রা তখনও 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল এবং বালির টেবিলের তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। সম্পূর্ণ চিকিৎসা প্রক্রিয়াটি উপভোগ্য নয়। রোগীর প্রচুর ঘাম হবে এবং শরীরে গরম পানি যোগ করতে হবে। কুমুটাক মরুভূমির সুন্দর চেহারা ছাড়াও সবচেয়ে স্বতন্ত্র জিনিসটি হল মরুভূমির প্রান্তের সীমানা খুব স্পষ্ট। একদিকে মরুভূমির হলুদ বালি, অন্যদিকে ছায়া। গাছগুলো একটি রেখা দ্বারা বিভক্ত, আর সীমানায় একটি ছোট্ট নদী যা হাজার হাজার বছর ধরে প্রাকৃতিকভাবেই প্রবাহিত হয়েছে। এই ছোট্ট নদীটি বিশাল মরুভূমিকে আটকাতে পারে না বা এটার সাথে থাকা শানশান শহরকে আর্দ্র করতে পারে না। এটি প্রাকৃতিক দৃশ্যকে আলাদা করে চরম প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে শান্তভাবে প্রবাহিত হয়। এটি মানুষ এবং প্রকৃতির মধ্যে দূরত্ব কমিয়ে দেয়।
প্রকৃতিকে সম্মান করুন, প্রকৃতির সাথে সামঞ্জস্য রাখুন এবং প্রকৃতিকে রক্ষা করুন। আজকাল শিনচিয়াংয়ের সমস্ত জাতিগোষ্ঠীর মধ্যে পরিবেশগত সুরক্ষার সচেতনতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং সচেতনভাবে অনুশীলন করা হয়েছে। বর্তমানে শিনচিয়ানের বন, বন্যপ্রাণী এবং গাছপালা, জলাভূমি ও মরুভূমির বাস্তুতন্ত্রের প্রকারে ৪২টি প্রজাতির রিজার্ভ রয়েছে, যেখানে ৪,০০০-এর বেশি বন্য গাছপালা এবং ৭০০-এর বেশি বন্যপ্রাণী রয়েছে। বন্যপ্রাণী ও উদ্ভিদ সম্পদ কার্যকরভাবে সুরক্ষিত করা হচ্ছে। অল্পবয়স্ক বিভারদের একমাত্র আবাসস্থল হল উলুঙ্গু নদীর অববাহিকা। আসলে ওই পরিবেশ তাদের বসবাসের জন্য উপযোগী না। যদিও অল্পবয়স্ক বিভারগুলো প্রাপ্তবয়স্ক বিভার ছাড়া পুনরুদ্ধার করা সম্ভব হবে না। আচ্ছা, কৃষিখাতটা কোন দিকে? আর একটু সামনে গেলেই পাবেন। কয়টা খাত আছে? একটা। বাবা, আপনি বলেছিলেন খালটা অনেক লম্বা, আমরা এটা কোথায় পাবো? হ্যাঁ, খালটা অনেক লম্বা, আর একটু সামনে গেলেই ওটা দেখতে পাবে তুমি। ঠিক আছে, আমরা তাহলে সামনে গিয়ে দেখি। লোকজন যখন সুইচ গেট আটকে দেয় তখন সেখানে পানি আটকে যায়, আর তখন সেই জায়গাটা কাদা হয়ে যায়। চলো আমরা নদীর বাঁধের দিকে। পরিবার গঠন করতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য উপযুক্ত আবাসস্থল খুঁজে পাওয়া খুবই কঠিন। তাই তাদের জন্য বেঁচে থাকা খুব কঠিন ছিল। একটি বড় অংশ কম বয়সে মারা যেতে পারত, এই জন্য এদের সংখ্যা বাড়ানো হয়নি। আমি চিন্তিত যে আমরা যেই বিভারটিকে খুঁজে পাইনি ওটা অন্য কোনো অঞ্চলে চলে যাবে এবং অন্যান্য বিভারদের সাথে লড়াই করবে, যেমনটা আগে করেছিল। পারবো। এটি আমাদের রিজার্ভের একটি সুবিধাজনক পয়েন্ট। আমি ফিরে আসার পর আমি প্রায়শই এখানে আসি, কখনো একা, কখনো বা আমার বাবার সাথে। মাঝে মাঝে বিভারদের দেখা যায়, কিন্তু তারা আমাকে দেখে না। আমি মনে করি বন্যপ্রাণীদের সাথে আমাদের এভাবেই আচরণ করা উচিত, আর তাদেরকে নিজের মতো বাঁচতে দেওয়া উচিত। ঠিক আছে, যাওয়া যাক। এই পূর্বগামী ট্রেনে তিব্বত স্কিং মাউন্টেনিয়ারিং দলের ১১ জন সদস্য প্রশিক্ষণ নেয়ার জন্য চীন জুড়ে সফরে যাচ্ছেন। এই সফরটি চীনের ১০টি প্রদেশে হবে। এটি দক্ষিণ পশ্চিম থেকে শুরু করে উত্তর পূর্ব পর্যন্ত মোট ৫,০০০ কিলোমিটারের মতো হবে। তৃতীয়বারের মতো তাশি ড্যানজেন এবং তার সতীর্থরা শীতকালীন প্রশিক্ষণের জন্য জিলিন প্রদেশে যাচ্ছেন। একই দলে থাকা বন্ধুরা সবাই যখন দূরে কোথাও প্রশিক্ষণের জন্য যায়, তখন তাদের আনন্দ আরও বেড়ে যায়। এই খেলাটি সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। এখানে এসে আমি এই স্কিং খেলাটি সম্পর্কে অনেক কিছু শিখেছি। এখন এই খেলা আমার অনেক ভালো লাগে। এটা আমাদের তিনজনেরই স্কিইংয়ের প্রথম দিন ছিল। শুধু আমরা তিনজনই একে অপরকে চিনতাম। অতীতের মতো এখনও আমি খুব হাসি খুশি একজন মানুষ। আমি মনে করি আমার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই এবং আমি খুব খুশি। আপনি যদি উঁচু পাহাড় দেখে থেমে না যান, উঠতে থাকেন, তাহলে আপনি একদিন পাহাড়ের শীর্ষে পৌঁছে যাবেন। ১৫ দিন আগে স্কিং মাউন্টেনিয়ারিং দল শীতকালীন প্রশিক্ষণ শুরু করবে বলে তিব্বতের লোলো পিকে গিয়েছিল, কিন্তু সেখানকার আবহাওয়া খুবই খারাপ ছিল। আর এ কারণেই সেখানে প্রশিক্ষণ শুরু করা তাদের পক্ষে সম্ভব হয়নি। সেজন্য এখন তারা জিলিন প্রদেশে প্রশিক্ষণ শুরু করবে বলে পরিকল্পনা করেছে। তোমাদের যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সে অনুযায়ী অনুশীলন করবে। মাউন্ট এভারেস্টের সাথেই একটি শহর আছে যেখানে ল্যাং জিয়াজিজি থাকেন। তিনি ১৮ বছর বয়সে একজন পর্বতারোহী হয়ে ওঠেন এবং তার এই তুষারবৃত পর্বতের সাথে ২০ বছরের পথ চলা। মাউন্ট এভারেস্ট ৮,০০০ কিলোমিটারেরও বেশি উচ্চতা। একই রকম আরও অনেক পাহাড় আছে, যেমন হার্সিয়াবেন, তা আমাদের গ্রামের পাশেই।
যখন ছোট ছিলাম তখন থেকে আমি ভাবতাম যে একদিন এভারেস্ট জয় করব। সোজা এগিয়ে যাও। মাউন্ট এভারেস্টের চূড়ায় যদি কেউ পৌঁছাতে পারে তখন তাকে একজন সফল পর্বতারোহী বলা হয়, আর সেটাই করে দেখিয়েছিলেন ল্যাং জিয়াজিজি। 2018 সালে তিনি তিব্বত স্কিং মাউন্টেনিয়ারিং দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এখন তিনি 2026 সালের শীতকালীন অলিম্পিক গেমসের জন্য দল তৈরি করছেন। তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে যাও। এখন তুষার আস্তে আস্তে গলতে শুরু করেছে, যার কারণে এই জায়গাটা কিছুটা বিপজ্জনক। দেখুন, এগুলো অনেক শক্ত এবং এবং ধারালো হয়ে গেছে, আর যদি দুর্ঘটনাক্রমে আপনি পড়ে যান তবে অনেক বড় ইনজুরিতে পড়তে পারেন। আমি কি প্রশিক্ষণ চালিয়ে যেতে পারবো? এখনো বলা যাচ্ছে না। আপনার কি মনে হচ্ছে? সমস্যা নেই, ঠিক হয়ে যাবেন। প্রতিটি পেশাদার খেলোয়াড়কেই ইনজুরির মুখোমুখি হতে হয়, কিন্তু গুরুতর ইনজুরি সরাসরি আপনার ক্রীড়া কর্মজীবনকে প্রভাবিত করবে। প্রথম তলায় টাকা জমা দিয়ে আপনি দ্বিতীয় তলা থেকে ফাইল নিয়ে যাবেন। প্রশিক্ষণের সময় তাশি ড্যানজেন দুর্ঘটনাক্রমে স্নোয়ে থেকে পড়ে গিয়ে গোড়ালিতে আঘাত পেয়েছে। দ্রুত তার অস্ত্রোপচারের প্রয়োজন। এই খবর শোনার পর সে আর প্রশিক্ষণ করছে না। এটার জন্য তার অনেক মন খারাপ। আপনি যদি অর্ধেক মাসে এই খেলা থেকে বিশ্রামে থাকেন তাহলে এই খেলা ক্রমশই ভুলতে থাকবেন, আর ততদিনে আবার ফিরে আসাটা খুব কঠিন হয়ে পড়বে। তাদের কোচ দ্রুত তিব্বতের টিম ডাক্তারের সাথে যোগাযোগ করেন এবং পরের দিনই জিলিনে উড়ে যান। ডাক্তার বলেছেন তাকে বিশ্রামে থাকতে হবে, এখন কোনোভাবেই যাওয়া যাবে না। এটা সারতে 7 থেকে 10 দিন সময় লাগবে। তুমি যদি এটার ভালোভাবে যত্ন না করো তবে এর ঘা আরও জটিল আকার ধারণ করবে, পরের ফলাফল ভালো হবে না। তাই তোমাকে এখন বিশ্রামে থাকতে হবে। উষ্ণ আবহাওয়ার কারণে এখানে অন্যান্য দিনের তুলনায় বরফ কিছুটা কম, আর বরফ শক্ত এবং ধারালো হয়ে আছে। তাই তাদের উপরে ওঠা এবং নামার সময় তারা কেউ যদি আবার আঘাত পায়, আমি মূলত এটা ভেবেই ভয় পাচ্ছি। প্রশিক্ষণ নিরাপত্তার জন্য দলের সদস্যদের স্থানান্তর করাটা খুব জরুরি ছিল। ল্যাং জিয়াজিজি প্রশিক্ষণের জন্য এখন একটি উপযুক্ত স্থান খুঁজছেন। আপনি কি চাংবাই পাহাড়ে আছেন? ও ঠিক আছে, ঠিক আছে। সেখানে আবহাওয়ার কি অবস্থা বলুন তো? হ্যাঁ সেটাই, হ্যাঁ আমাকে খুঁজে বের করতেই হবে। আচ্ছা শুনুন, কোকাটোলার আবহাওয়ার কি অবস্থা? হ্যালো। ভারী তুষার আছে, কিন্তু এখনো কাউকে নিচে নামতে দেখছি না। 2022 সালে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস শুরু হওয়ার আগে এই স্কিং খেলাটি চীনে অনেক মানুষের মনোযোগ আকর্ষণ করেছিল, কিন্তু বিশ্বব্যাপী মহামারী বিস্তারের কারণে এই প্রতিযোগিতাগুলোর মতো আরও অনেক প্রতিযোগিতা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল এবং দেশের বাইরে গিয়েও প্রশিক্ষণের কোনো সুযোগ ছিল না। আচ্ছা ঠিক আছে। ল্যাং জিয়াজিজি একটি ভালো খবরের জন্য অপেক্ষা করছিলেন। তিনি দ্রুত একটি উপযুক্ত স্কিং রিসোর্টের ব্যবস্থা করতে চাচ্ছিলেন। সবাই কি উঠেছো? ঠিক আছে, তাহলে যাওয়া যাক। ল্যাং জিয়াজিজি চাংবাই মাউন্টেন অ্যাথলেটস স্নো রিসোর্টে থাকবেন বলে ঠিক করেছেন, কারণ এখানে এপ্রিল মাস পর্যন্ত তুষার মৌসুম থাকবে, আর এখানকার প্রাকৃতিক পরিবেশ আন্তর্জাতিক প্রতিযোগিতার পরিবেশের কাছাকাছি। ল্যাং জিয়াজিজির জন্য এটা একদম আদর্শ জায়গা। আমাদের এদিকে যেতে হবে। স্কি মাউন্টেনিয়ারিং একটু স্পেশাল। ক্রস কান্ট্রি স্কিইং এর মতো ভেন্যু খুঁজে বের করতে হয় না, তাই এমন কোনো ঝামেলা নেই। কিন্তু স্কিইং এবং মাউন্টেনিয়ারিং আলাদা।
কারণ ক্রস কান্ট্রি কোর্সের জন্য নির্দিষ্ট কোনো ভেন্যু নেই। তাই আমরা শুধুমাত্র নিজেদের ইচ্ছা অনুযায়ী জায়গা পছন্দ করে নিতে পারবো। আমাদের পরবর্তী ধাপ হলো তিয়ানচির চূড়ায় খুব খাড়া একটি জায়গা রয়েছে। আমরা এর উপরে উঠব এবং এরপর নিচে স্লাইড করব। এই সমস্ত এলাকাটি ক্রস কান্ট্রি। অন্য দলের সদস্যরা যদি ট্রেনিং করতে চায় তাহলে তারা এই এলাকাটিই বেছে নেয়। যাই হোক, এটি ক্রস কান্ট্রি এলাকা, আর আমরা দুজনের প্রথমে তিয়ানচি যাব। আমাদের জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে এবং এটি তুলনামূলকভাবে একটু জটিল। আপনি কেবল একটি পাহাড় খুঁজে পেয়ে গেলেই সেটিতে আরোহণ করতে পারবেন না। এই টেকনিক এখানে কাজ করবে না। আমাদের প্রথমে এই পর্বতশৃঙ্গের অবস্থা বুঝতে হবে, এখানে কোনো তুষারপাত আছে কিনা এবং বিশেষ করে কোনো বড় বিপদ আছে কিনা সেটা দেখে নিতে হবে। বাহ, খুব ভালো খেলছে। দেখো লাফাচ্ছে, পড়ে গেল। আমি কখনো কখনো মনে করি যে কৌশলের ক্ষেত্রে আমার কিছুটা অভাব আছে। তখন আমি এই প্রতিযোগিতামূলক ভিডিওগুলো দেখি, আর প্রতিদিন আমার প্রশিক্ষণের বেশিরভাগ সময় এই ভেবে ব্যয় করি যে আমাকে অল্প অল্প করে নিজেকে ছাড়িয়ে যেতে হবে। আগামীকাল দলটি নতুন স্কিং রিসোর্টে প্রথম প্রশিক্ষণ সেশন শুরু করবে, তাই কোচ খেলোয়াড়দের স্কিং মোম করে দিচ্ছে। এমন কেউ আছে যে মোম শেভ করে? হ্যাঁ আছে। যদি খেলা আগামীকাল 10টায় হয় তাহলে তখন তাপমাত্রা কিছুটা উষ্ণ থাকবে। 11টার পর আবারও তাপমাত্রার পরিবর্তন হলে তারপর সেই তাপমাত্রা অনুযায়ী আবার মোম লাগানো হবে। এই মোম লাগানোর পর যতবার আমি স্কি রিসোর্টে যাব আমাকে মোমটি পরীক্ষা করতে হবে যে এটি দ্রুত স্লাইড হয় কিনা। ইউজেন রাম এখনও এই নতুন স্কিং রিসোর্টের সাথে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। দলের একজন ভালো খেলোয়াড় হওয়ায় কোচ তার দিকে বিশেষ মনোযোগ দিচ্ছেন। তুমি যদি এভাবে চেষ্টা করো তাহলে খুব দ্রুত চলে যেতে পারবে। স্লাইডিং টাইম বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। সে খুবই পরিশ্রমী এবং সুশৃঙ্খল, এমনকি মন মানসিকতার দিক থেকে সে অনেক ভালো। প্রশিক্ষণের দিনটা ভালো যায়নি। ইউজেন রাম তার রুমে ফিরে এসে একটু হতাশ হয়ে পড়েছে, যে কারণে তার বাবার সাথেও একটু রাগারাগি করে। অধ্যাবসায় কখনো বিফলে যায় না, সর্বদা আমাদেরকে এগিয়ে রাখে। ইউজেন রামের স্বপ্ন হল জাতীয় দলের হয়ে খেলা, আর তার রোল মডেল হলেন সোলাং কুজেন, যিনি থাকেন তিব্বতের নাকুতে। সুইজারল্যান্ডের লুসানে অনুষ্ঠিত হওয়া 2020 যুব অলিম্পিক গেমসে সোলাং কুজেন চীনা দলের প্রতিনিধিত্ব করেছিলেন। সেখানে স্কিং মাউন্টেনিয়ারিং এবং ব্যক্তিগত ক্রস কান্ট্রি প্রতিযোগিতায় চতুর্থ হয়েছিলেন। আমি কখনো কখনো নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, ভয় পাই যে হয়তো কিছু করতে পারবো না, কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে হবে। প্রথমে তোমাকে কি করতে হবে? প্রথমে তোমার লাঠিটি এভাবে মারতে হবে, তারপর আস্তে আস্তে এর গতি বাড়াতে হবে, এভাবে এভাবে শরীরের সমস্ত শক্তি দিয়ে। অতিরিক্ত প্রশিক্ষণের জন্য ইউজেন রামের কোচ তাকে একা এখানে নিয়ে এসেছেন। সাদা বরফের মাঠে যেন একটি লাল মাছ সাঁতার কাটছে। নিজের দেশকে প্রতিনিধিত্ব করার জন্য মালভূমির এই শিশুরা
চীনের অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে সফর করেছে। হাজার হাজার মাইল হিমায়িত তুষারক্ষেত্রগুলিতে তারা অসংখ্যবার আরোহণ করেছে। হিমালয় থেকে শুরু করে চীনের উত্তর পূর্ব দিকের সব এলাকাগুলোতে তারা ছুটে বেরিয়েছে। তুষার রেখাকে তারা অনুসরণ করেছে। কষ্ট, কঠোর পরিশ্রম, ঐক্য, সহযোগিতা, সাহসিকতার সাথে চূড়াগুলি অতিক্রম করেছে এবং মাতৃভূমিকে এগিয়ে নিয়ে গেছে।